আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বায়োফার্মাসিউটিক্স ক্লাসিফিকেশন সিস্টেম বা সংক্ষেপে BCS। সো এই ক্লাসিফিকেশন সিস্টেমটা ড্রাগ সাবস্টেন্সকে 4টা ক্যাটাগরিতে ভাগ করতেছে। কিসের ভিত্তিতে? তাদের সলিউবিলিটি এবং পারমিয়াবিলিটির ভিত্তিতে। এটা হচ্ছে সম্পূর্ণ ড্রাগের না। সম্পূর্ণ ড্রাগের না বলতে সম্পূর্ণ ক্যাপসুল বা সম্পূর্ণ ট্যাবলেটের ক্ষেত্রে না। এই ক্লাসিফিকেশনটা হচ্ছে শুধুমাত্র ড্রাগ সাবস্টেন্সের জন্য বা API এর জন্য। তো ক্লাস 1 ড্রাগ কারা হবে? ক্লাস 1 ড্রাগ তারাই হবে যাদের সলিবিলিটিও হাই, পারমিয়াবিলিটিও হাই, মানে দুইটাই হাই। ক্লাস 2 ড্রাগ তারাই হবে যাদের পারমিয়াবিলিটি হাই বাট সলিবিলিটি লো। ক্লাস 3 ড্রাগ তারাই হবে যাদের সলিবিলিটি হাই বাট পারমিয়াবিলিটি লো। আর ক্লাস 4 ড্রাগ তারাই হবে যাদের সলিবিলিটিও লো, পারমিয়াবিলিটিও লো। আমরা যদি দেখি প্রথমটাতে দুইটাই হাই, লাস্টটাতে দুইটাই লো, এবং 2 আর 3-এ কি একটা লো একটা হাই। সলিবিলিটি কি জিনিস আর পারমিয়াবিলিটি বা কি জিনিস? ধরো দুইটা ড্রাগ, একটা ড্রাগ হচ্ছে ক্লাস 1-এর, আরেকটা ড্রাগ হচ্ছে ক্লাস 2-এর। এখন ক্লাস 1-এর যে ড্রাগ এটাও 100 mg, এইটাও 100 mg, মানে দুইটা ড্রাগ আমরা নিছি এবং দুইটা ড্রাগে সেম পরিমাণ কি আছে, API আছে, এবং একটা ড্রাগ ক্লাস 1-এর আর একটা ড্রাগ ক্লাস 2-এর। সো দুইটা ড্রাগই যদি আমরা ইনজেস্ট করি সেই ক্ষেত্রে কি হবে? এই 100 mg যে ড্রাগটা সেটা আমাদের জিআই ফ্লুইড, যেটা জিআই ফ্লুইড কি জিনিস? আমাদের স্টোমাকে এবং ইন্টেস্টাইনে যে ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডটা বলা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ফ্লুইড। এই ফ্লুইডে যে এই 100 mg-র মধ্যে 97 mg কী হবে? দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু এইখানে 100 mg-র মধ্যে মাত্র 50 mg কী হবে? দ্রবীভূত হবে। তো এইখানে যে 100 mg-র মধ্যে 97 mg দ্রবীভূত হয়েছে, তার মানে এই ড্রাগের সলিবিলিটি হাই। এবং দ্বিতীয় যে ড্রাগটা, যেটা ক্লাস 2-এর ড্রাগ, সেখানে কি হয়েছে? 100 mg আমরা নিছি, API 100 mg, কিন্তু এবার জিআই ফ্লুইডে দ্রবীভূতই হয়েছে 50 mg। বাকি যেই 50 mg সেটা কি হয়ে গেছে? এক্সক্রিট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ব্লাড পর্যন্ত যায় নাই। ব্লাড পর্যন্ত কি আগে তো ডিজলভ হইতে হবে, আমাদের জিআই ফ্লুইড আগে ডিজলভ হইতে হবে, এরপর অ্যাবজর্পশন হইতে হবে, অ্যাবজর্পশনের পরে সে হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম পার হওয়ার পরে সে হচ্ছে ব্লাড স্ট্রিমে যাবে। সো সে প্রথম যে স্টেপ ডিজলভ হওয়া জিআই ফ্লুইডে, সেইটাই হচ্ছে পার করতে পারে নাই। এখন কথা হইতেছে এরকম কেন হচ্ছে? সলিবিলিটি মানে আমরা তো অলরেডি জানি, আমরা ইন্টারে পড়ছি যে সলিবিলিটি মানে হইতেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত, সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হতে পারে। সো এইখানে আমার দ্রাবকটা হইতেছে কে? এই ক্ষেত্রে আমার দ্রাবকটা হচ্ছে জিআই ফ্লুইড, তাই না? আর দ্রব হচ্ছে আমার ড্রাগ। সো সলিবিলিটি বেশি মানে এই জিআই ফ্লুইডে বেশি পরিমাণ ড্রাগ কি হইতে পারে? দ্রবীভূত হইতে পারবে। এবং সলিবিলিটি লো মানে এই জিআই ফ্লুইডে কম পরিমাণ ড্রাগ দ্রবীভূত হইতে পারে। আমি যতই এই ড্রাগের পরিমাণ বাড়াই না কেন, এই যে এখানে যে আমি 100 mg দিছি, তোমরা বলতে পারো যে 100 mg দিছি, তাহলে আমি যদি এখানে 500 mg দিতাম তাহলে কি এখানে ডিজলভের পরিমাণ বাড়তো? কখনোই না। আমরা সলিবিলিটি সম্পর্কে কি জানি? ধরো এক গ্লাস পানি আমি নিছি, এক গ্লাস পানির মধ্যে যদি আমি বলি যে এই এক গ্লাস পানিতে সর্বোচ্চ 2 চামচ চিনি দ্রবীভূত হইতে পারবে, তাহলে তুমি 2 চামচের অতিরিক্ত যত চামচ চিনি দিবা তত চামচ চিনি কি হবে? অধক্ষিপ্ত হবে। সো এইখানে এই ড্রাগটার, এই যে ক্লাস 2-এর যেই ড্রাগটা, এই ড্রাগটা সর্বোচ্চ জিআই ফ্লুইডে দ্রবীভূত হইতে পারবেই 50 mg। তুমি যতই দাও, 500 mg দাও বা 1 গ্রামই দাও না কেন, যতটুকু API দাও না কেন, 50 mg কী হবে? ওই জিআই ফ্লুইডে দ্রবীভূত হবে। এই বিষয়টা সব ক্লাসের ড্রাগের ক্ষেত্রেই সেম, কারণ সলিবিলিটি কি একটা কনস্ট্যান্ট জিনিস। একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুইডের জন্য একটা নির্দিষ্ট ড্রাগের সলিবিলিটি নির্দিষ্ট, তাই না? আমি সলিবিলিটি রিচ করার পরে, হায়েস্ট ক্যাপাসিটি রিচ করার পরে আমি যতই দ্রব অ্যাড করি না কেন বা যতই ড্রাগ অ্যাড করি না কেন, আলটিমেটলি এর থেকে বেশি ড্রাগ কি সলিউবল বা ডিজলভ হতে পারবে না। ঠিক আছে? সো সলিবিলিটি জিনিসটা আমরা তো মোটামুটি বুঝতে পারছি। এখন আসি আমরা হচ্ছে পারমিয়াবিলিটিতে। পারমিয়াবিলিটি মানে হইতেছে যেই ড্রাগটা ফার্স্টে হচ্ছে কি হইলো,
ফার্স্ট হচ্ছে ডিজলভ হইলো, আমাদের জিআই ফ্লুইডে কী হলো, ড্রাগটা ডিজলভ হলো। ডিজলভ হওয়ার পরের স্টেপটা কি, ইন্টেস্টাইনের যেই মেমব্রেনটা আছে সেটা ড্রাগ কি করবে, ক্রস করবে। এখন এই পারমিয়াবিলিটি হাই আর লো হওয়ার মানে হচ্ছে কি পরিমাণ ড্রাগ এই মেমব্রেনটা ক্রস করতে পারতেছে। যেই পরিমাণ ড্রাগ ডিজলভ হয়েছে তার থেকে কি পরিমাণ ড্রাগ এই মেমব্রেনটা ক্রস করতে পারতেছে। এখন একটা নিশ্চিন্তা করো, আমরা যদি ওই একই ওষুধের কথা চিন্তা করি, আমরা এই 4টা ক্লাসের জন্য আমরা 4টা উদাহরণ নেই, ঠিক আছে? 4টা ক্লাসের জন্য আমরা 4টা উদাহরণ নিই, তাইলে বুঝতে সুবিধা হবে। ধরো 4টাতেই আমরা, ধরো এটা হচ্ছে ক্লাস 1-এর ড্রাগ, এটা ক্লাস 2-এর ড্রাগ, এটা হচ্ছে ক্লাস 3-এর ড্রাগ, এটা হচ্ছে ক্লাস 4-এর ড্রাগ। এই ক্লাস 1-এর ড্রাগ যেটা, হ্যাঁ, এই 4টা ট্যাবলেটেই 400 mg API এবং একটা ক্লাস 1, 2, 3, 4। এখন আমি দেখলাম যে এই ক্লাস 1-এর ড্রাগটা জিআই ফ্লুইডে যাওয়ার পর 97 mg কি হইল, দ্রবীভূত হইল। তাহলে আমরা বলতে পারি যে তার সলিবিলিটি খুবই ভালো, কারণ 100-এর মধ্যে 97 কি হয়ে গেছে, দ্রবীভূত হয়ে গেছে। এবং আমি দেখলাম এই 97 যে দ্রবীভূত হয়েছে, এই 97-এর মধ্যে 97 mg কি হইল, মেমব্রেন পার হতে সক্ষম হলো। এখন আমরা আসি ক্লাস 2-এর ওই ড্রাগটার জন্য। এই ক্লাস 2-এর এই ড্রাগটার ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম যে ক্লাস 2-এর এই ড্রাগটা 100 mg-র মধ্যে 50 mg কি হইল, দ্রবীভূত হইল। তার মানে আমি বুঝতে পারলাম যে এই ড্রাগটার কি সলিবিলিটি লো, কিন্তু এই যেই 50 mgটা জিআই ফ্লুইডে ডিজলভ হয়েছে, এই 50 mg কি হয়ে গেল, মেমব্রেন ক্রস করলো। তার মানে কি হইল, পারমিয়াবিলিটি এই ড্রাগের হাই, যেই পরিমাণ ডিজলভ হয়েছে সেই পরিমাণে কি হয়েছে, মেমব্রেন ক্রস করে আমাদের পোর্টাল ভেইনে গেছে, ঠিক আছে, বা ব্লাডে গেছে। এখন ক্লাস 3-এর ক্ষেত্রে আসো। ক্লাস 3-এর ক্ষেত্রে দেখলাম যে হ্যাঁ খুব ভালো, 100 mg-র মধ্যে 97 mg কি হয়ে গেছে, দ্রবীভূত হয়েছে। কিন্তু এই 97-এর মধ্যে মাত্র 40 mg কি হয়েছে, মেমব্রেন পার করছে। তার মানে আমি বুঝলাম যে হ্যাঁ সলিবিলিটি হাই এই ড্রাগের, বাট পারমিয়াবিলিটি লো। যেই পরিমাণ ডিজলভ হয়েছে সেই পরিমাণ মেমব্রেন পার করতে পারে নাই। এই ক্ষেত্রে 100 mg-র মধ্যে 50 mg কি হয়েছে, ডিজলভ হয়েছে, কিন্তু এই 50 mg-র মধ্যে আবার মাত্র 5 mg কি হয়েছে, মেমব্রেন পার করছে। তার মানে এই ড্রাগের সলিবিলিটি হলো, পারমিয়াবিলিটি হলো। আচ্ছা, সো এই ব্যাপারগুলো তো মোটামুটি ক্লিয়ার। সো এই একটা ড্রাগের জন্য এই সলিবিলিটি এবং পারমিয়াবিলিটি টেস্ট করার পরে আমরা বলতে পারবো যে সেই ড্রাগ সাবস্টেন্সটা কোন ক্লাসের মধ্যে পড়বে বা কোন ক্লাসের আন্ডারে পড়বে। এরপরে আসা হচ্ছে এই যে ক্লাসিফিকেশনটা, এই ক্লাসিফিকেশনটা কি হোল একটা ট্যাবলেট বা হোল একটা ক্যাপসুলের জন্য, নাকি শুধুমাত্র এপিআই টুকুর জন্য? এই ক্লাসিফিকেশনটা শুধুমাত্র এপিআই এর জন্য। এক্সিপিয়েন্ট, তাহলে এক্সিপিয়েন্টের রোলটা কি? দেখো একটা জিনিস চিন্তা করো, ধরো কথার কথা একটা ড্রাগ সাবস্টেন্স ক্লাস 2-এর, সো ওই ড্রাগের সমস্যাটা কি, সলিবিলিটি, তাই না? ওই ড্রাগের সমস্যাটা কি, সলিবিলিটি লো। এখন তুমি এক্সিপিয়েন্টের মাধ্যমে ওই ক্লাস 2 ড্রাগের সলিবিলিটি হাই করতে পারবা। এটা আমি বুঝাইতে পারছি? একইভাবে ক্লাস 3, ধরো একটা ড্রাগ ক্লাস 3-এর, ওর সমস্যা কি, পারমিয়াবিলিটি। তুমি কি করলা, এক্সিপিয়েন্টের মাধ্যমে যেমনি হোক ধরো লিপোফিলিসিটি বাড়াইলা ওই ড্রাগের, কী হলো, পারমিয়াবিলিটি হাই হয়ে গেল। ক্লাস 2-এর ড্রাগের ক্ষেত্রে তুমি কি করলা, তুমি ওই ড্রাগের যে পার্টিকেলগুলো আরও ছোটো করলা, কি করলা, ছোট করলা। তো সেই ক্ষেত্রে কি হইলো, ড্রাগ সাবস্টেন্সটা ক্লাস 2-এর হওয়া সত্ত্বেও ভালো সলিবল হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো, সেখানে বলা আছে যে রোল অফ এক্সিপিয়েন্ট। এখন দেখো খেয়াল করে, ধরো ক্লাস 2-এর একটা ট্যাবলেট বা ক্লাস 2-এর একটা ড্রাগকে তুমি ট্যাবলেট বানাইছো, এবং ট্যাবলেট বানানোর পরে তুমি যেমনি হোক তার সলিবিলিটিটা হাই করে দিছো, এক্সিপিয়েন্টের মাধ্যমে কী করছো, তার সলিবিলিটি হাই করে দিছো। তার মানে এই না যে ওই ড্রাগটা ক্লাস 2 থেকে ক্লাস 1-এ চলে আসলো, ওই ড্রাগটা বা ওই এপিআইটা ক্লাস 2-এরই আছে, বাট এখন তার সলিবিলিটি হাই, কারণ সেই এক্সিপিয়েন্ট কী করছে, এক্সিপিয়েন্ট তারে সাহায্য করছে বেশি করে সলিবল হওয়ার জন্য। সেম ফর ক্লাস 3। একটা ড্রাগ সাবস্টেন্স তার ক্লাসকে কখনো চেঞ্জ করতে পারবে না, বাট হ্যাঁ
তার ক্লাসের জন্য যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাকে তার সীমাবদ্ধতা হচ্ছে এক্সিপিয়েন্ট কী করতে পারবে, ওভারকাম করতে পারবে। ঠিক আছে, এখন আসা হচ্ছে একটা ড্রাগকে যখন আমি ওরাল ডোজেস ফর্ম বানাইতে চাই, সেই ক্ষেত্রে কোন কোন ড্রাগকে আমি ওরাল ডোজেস ফর্মে বানাইতে পারবো আর কোন কোন ড্রাগকে বানাইতে পারবো না, সেটা কিন্তু অনেকাংশেই ক্লাস 1, 2, 3, 4 এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ক্লাস 1, 2, 3 এর উপর ডিপেন্ড করে, আরও কিছু ফ্যাক্টর আছে তাদের উপরেও ডিপেন্ড করে। আমরা একটু দেখি কোন কোন ড্রাগগুলোকে আমরা ওরাল ফর্মে বানাইতে পারবো, যদি ওই ড্রাগটা ক্লাস 1 আর 2 এর হয়, তাহলে আমরা সেটারে কি করতে পারবো, ওরাল ফর্মে বানাইতে পারবো। ওরাল ফর্ম মানে হচ্ছে ট্যাবলেট বা ক্যাপসুলে আমরা বানাইতে পারবো। ক্লাস 1 আর 2 এর হলে কেন? কারণ হচ্ছে আমরা দেখছি তাদের সলিবিলিটি ভালো, পারমিয়াবিলিটি ভালো। মেইনলি যদি পারমিয়াবিলিটিটা ভালো হয় তাহলে আমরা তাকে ওরাল ডোজেস ফর্মে বানাইতে পারবো। দেখো ক্লাস 2 এর ক্ষেত্রে আর সলিবিলিটি ভালো না হলেও কিন্তু পারমিয়াবিলিটি খুব ভালো। সো পারমিয়াবিলিটি ভালো মানে অ্যাবজর্পশন ভালো হবে। যাদেরই অ্যাবজর্পশন ভালো হবে তাদেরকে আমরা কি করতে পারবো, ওরাল ফর্মে বানাইতে পারবো। কারণ সলিবিলিটি ওভারকাম করা খুব ইজি। আমি এক্সিপিয়েন্টের মাধ্যমে সলিবিলিটি খুব ইজিলি ওভারকাম করতে পারতেছি। স্ট্যাবিলিটি, হ্যাঁ, ধরো একটা ড্রাগ অবশ্যই স্টমাককে ক্রস করতে হবে তার। সো স্টমাকের যে অ্যাসিডটা আছে বা স্টমাকের যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডের পিএইচ কিন্তু অনেক কম, 1 থেকে 3। যেই ড্রাগগুলো হচ্ছে এই স্টমাকের পিএইচে সারভাইভ করতে পারবে, সেই ড্রাগগুলোকে আমরা কি করব, ওরাল ডোজেস ফর্মে বানাইতে পারবো। এটার এক্সেপশন থাকতে পারে যে একটা ড্রাগ স্টমাকে সার্ভাইভ করতে পারে না, সেই ক্ষেত্রে আমরা এন্টেরিক কোড দিয়ে দিলাম। এন্টেরিক কোড দিলে সে হচ্ছে স্টমাকে ভাঙবে না, কই ভাঙবে, স্মল ইন্টেস্টাইনে ভাঙবে। সো এটার হইতে পারে, এটার এক্সেপশন থাকতে পারে। লং টার্ম ট্রিটমেন্ট, ধরো কোন একটা রোগ ভালো হওয়ার জন্য অনেক দিন যাবত কী করতে হয়, মেডিকেশন দিতে হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা লং টার্মে ইনজেকশন দেই বা সাপোজিটরি দেই, তো সেই ক্ষেত্রে কি জিনিসটা পেশেন্ট কনভিনিয়েন্ট না। তো সেই সব ক্ষেত্রে আমরা ওরাল ডোজেস ফর্ম ইউজ করি। মেন কথা, যদি এই 3টা কন্ডিশন মানে, তো সেই ক্ষেত্রে আমরা কি ওই ড্রাগটাকে ওরাল ফর্মে বানানোর চেষ্টা করব। এখন কোন কোন ড্রাগকে আমরা ওরাল ফর্মে বানাইতে পারবো না? নাম্বার 1 যেটা, সেটা হইতেছে যে যেই ড্রাগগুলা অ্যাসিড দ্বারা ভেঙে যায়, অকার্যকর হয়ে যায়। যেমন স্টমাক অ্যাসিডে যাওয়ার পরে কোনো ড্রাগ যদি কি হয়, অকার্যকর হয়ে যায়, তাহলে কি আমরা সেই ড্রাগটাকে ওরাল ফর্মে বানাবো না। হ্যাঁ, এটার এক্সেপশন আছে, আমরা এন্টেরিক কোড দিতে পারি। এন্টেরিক কোটিং যদি করি ট্যাবলেটে, এন্টেরিক কোটিং করলে কি হবে, সেই ড্রাগটা কি স্টমাকে ভাঙবে না, ইন্টেস্টাইনে ভাঙবে। এটার এক্সেপশন হইতে পারে, এই দুইটার কি এক্সেপশন হইতে পারে। এরপর আসলে হাই ফাস্ট পাস মেটাবলিজম। আমরা কি জানি যে ফাস্ট পাস মেটাবলিজমে কি হয়, লিভার কি করে, ওই ড্রাগের যে মলিকিউলটা এটা কি করে, মডিফাই করে। এখন ধরো তুমি একটা ড্রাগ দিছো তুমি 100 mg, এই 100 mg ড্রাগ যখন লিভারে গেল, পোর্টাল ভেইনে যখন ঢুকলো, দেখো মেমব্রেন ক্রস যখন করলো, স্টমাকের ইন্টেস্টাইনের মেমব্রেন ক্রস করার পরে এই ড্রাগটা কই যায়, পোর্টাল ভেইনে যায়। পোর্টাল ভেইনের যে ব্লাড, এই ব্লাডের মাধ্যমে সে পৌঁছায় লিভারে পৌঁছানোর পরে এই 100 mg ড্রাগ মনে করো 30 mg হয়ে গেল, অন্য কিছুতে রূপান্তর হয়ে গেল। এই 30 mg অন্য কিছুতে রূপান্তর হয়ে গেল, বাকি 70 mg কি হলো, অক্ষতভাবে তোমার ব্লাড স্ট্রিমে পৌঁছাইলো। অক্ষতভাবে কি হলো, ব্লাড স্ট্রিমে পৌঁছাইলো। এই যে 70 mg ব্লাড স্ট্রিমে পৌঁছাইলো না, এই 70 mg কি হবে, তোমার বডিতে ডিস্ট্রিবিউট হবে, এবং এই 70 mg কি হবে, তোমার মেইনলি তুমি যে রোগের জন্য এই ড্রাগটা ইউজ করছো সেই রোগের জন্য কাজ করবে। কিন্তু এই যে 30 mg না, এই 30 mg কি হয়ে গেল, আমাদের অপচয় হয়ে গেল। এখন এমন যদি কোনো ড্রাগ হয়, যেই ড্রাগকে তুমি 100 mg দিছো, তার মধ্যে 97 mg কি করলো, লিভার কি করছে, চেঞ্জ করে ফেলছে বা মডিফাই করে ফেলছে। 3 mg মাত্র তোমার ব্লাড স্ট্রিমে প্রবেশ করছে, তাহলে মাত্র 3 mg দিয়ে তুমি কি করবা, মাত্র 3 mg আসলে তোমার বডির কোনো কাজে লাগবে? সো এরকম যদি হয় যে ফাস্ট পাস মেটাবলিজমে বেশিরভাগ ড্রাগ ভেঙে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা ওরাল ডোজেস ফর্মে সেই ড্রাগটা দেই না। নাম্বার 3 যেটা হচ্ছে সবথেকে ক্রুশাল পয়েন্ট, যে ক্লাস 4-এর যে ড্রাগগুলো, এদের সলিবিলিটিও বাজে, পারমিয়াবিলিটিও বাজে। সো এই সব ড্রাগের ক্ষেত্রে আমরা সচরাচর ওরাল ডোজেস ফর্ম এই সব ড্রাগকে আমরা ওরাল ডোজেস ফর্মে বানাইতে চাই না।
আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে বিসিএস ড্রাগ ক্লাসিফিকেশনের ডিটেল কম্প্যারিজনে। সলিবিলিটি আমরা পড়ছি অলরেডি, পারমিয়াবিলিটি আমরা পড়ছি অলরেডি, অ্যাবজর্পশন খুবই ইজি, আপনারা একটু পড়ে নিন কষ্ট করে। এরপর আসে হচ্ছে রেট লিমিটিং স্টেপ। রেট লিমিটিং স্টেপটা হচ্ছে সেই স্টেপটা, যেই স্টেপটা একটা এন্টায়ার প্রসেসের মধ্যে সব থেকে স্লো। ধরেন একটা এন্টায়ার প্রসেস হচ্ছে অ্যাবজর্পশন প্রসেসের মধ্যে কি আছে, আপনি ফার্স্টে ইনজেস্ট করছেন, ইনজেস্ট করার পরে কি হইলো, সেই ইনজেস্টেড ড্রাগটা, আচ্ছা আমি একটু লিখে দিই, অ্যাবজর্পশন প্রসেস। এই অ্যাবজর্পশন প্রসেসের মধ্যে কোন স্টেপটা, এখানে কতগুলো স্টেপ দেখছি আমরা, ফার্স্ট ইনজেকশন, এরপরে কি স্টমাকে আসছে, স্টমাকের পরে আসার পরে ডিসইন্টিগ্রেশনের পরে ডিজলিউশনের পরে হয়েছে অ্যাবজর্পশন। সো এই যে অ্যাবজর্পশনের যে এন্টায়ার প্রসেস, এই এন্টায়ার প্রসেসের মধ্যে যেই স্টেপটা সব থেকে স্লো সেটা হচ্ছে রেট লিমিটিং স্টেপ। ধরো ক্লাস 1-এর একটা ড্রাগ অ্যাবজর্ব হবে, এই অ্যাবজর্ব হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসের মধ্যে সব থেকে স্লো প্রসেস হচ্ছে গ্যাস্ট্রিক এমটিং। দেখো, একটা ক্লাস 1-এর ড্রাগ যখন তুমি ইনজেস্ট করবা, হ্যাঁ ইনজেস্ট হলো, ইনজেস্ট হওয়ার পরে খুব দ্রুত সে কী হবে, ভাঙবে, ভাঙার পরে খুব দ্রুত সে কী হবে, ডিজলভ হবে, এবং পুরোপুরি ডিজলভ হবে, এবং খুবই দ্রুত এবং সম্পূর্ণভাবে কি হবে, সে মেমব্রেনটা ক্রস করবে। সো কোনো জায়গায় কোনো সমস্যা নাই, সবাই র্যাপিডলি কাজ করতেছে, খুব দ্রুত কাজ হচ্ছে। জাস্ট আমাদের এইখানে সর্বোচ্চ স্লো যে স্টেপটা সেটা হচ্ছে গ্যাস্ট্রিক এমটিং, মানে স্টোমাক থেকে যে ইন্টেস্টাইনে ড্রাগটা আসতেছে, এই যে এইখানে যে গ্যাপটা, টাইমের গ্যাপটা, এই টাইমের গ্যাপটা হচ্ছে এই অ্যাবজর্পশন প্রসেসের ক্ষেত্রে সব থেকে স্লো। ঠিক আছে, এরপরে আমরা যদি ক্লাস 2-এর ক্ষেত্রে আসি, আমরা জানি যে ক্লাস 2-এর ড্রাগের ক্ষেত্রে পারমিয়াবিলিটি লো। ক্লাস 2-এর ক্ষেত্রে কি পারমিয়াবিলিটি লো? পারমিয়াবিলিটি লো মানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে গ্যাস্ট্রিক ফ্লুইডে কম পরিমাণ এপিআই দ্রবীভূত হচ্ছে, আবার যেই পরিমাণ এপিআই দ্রবীভূত হচ্ছে সেটা আবার স্লোলি দ্রবীভূত হচ্ছে। সো এই ক্ষেত্রে ডিজলভ হওয়া যেটা, সেটা হচ্ছে সব থেকে স্লো, ইন্টারপ্রসেসের মধ্যে সব থেকে স্লো। এই কারণে আমার ক্লাস 2-এর রেট লিমিটিং স্টেপ হচ্ছে ডিজলিউশন। সেমভাবে ক্লাস 3-তে আমরা কি জানি, পারমিয়াবিলিটি লো। পারমিয়াবিলিটি লো হওয়া মানে হ্যাঁ কম পরিমাণ এপিআই কি হচ্ছে, আমার মেমব্রেন ক্রস করতে, সাথে সাথে যতটুকু ক্রস করতেছে সেটা আবার স্লোলি ক্রস করতেছে। তো ক্লাস 3-এর ড্রাগের ক্ষেত্রে পারমিয়াবিলিটি আমাদের রেট লিমিটিং স্টেপ। আর ক্লাস 4-এর ক্ষেত্রে তো পারমিয়াবিলিটিতেও সমস্যা, আবার সলিবিলিটিতেও সমস্যা, তার মানে ডিজলিউশন এবং পারমিয়াবিলিটি দুইটাই কি ক্ষেত্রে রেট লিমিটিং স্টেপ, দুইটাই হচ্ছে স্লো। এরপরে আসা হচ্ছে বায়োওয়েভার। বায়োওয়েভার কি জিনিস? আচ্ছা, বায়োওয়েভার হচ্ছে একটা অ্যাপ্রুভাল। ধরেন আপনি একটা ট্যাবলেট বা ক্যাপসুল বানাইছেন, ওই ট্যাবলেট বা ক্যাপসুল যদি আপনি মানুষের উপর ট্রায়াল দেওয়া ছাড়াই আপনি যদি মার্কেটে বিক্রির অ্যাপ্রুভাল পেয়ে যান, একে বলে বায়োওয়েভার। ঠিক আছে, সো ধরেন কোনো একটা ড্রাগ ক্লাস 1-এর, ধরেন আপনি ক্লাস 1-এর একটা ড্রাগ দিয়ে একটা ট্যাবলেট বানাইছেন বা একটা ক্যাপসুল বানাইছেন, এই ট্যাবলেট বা ক্যাপসুল আপনি ল্যাবে টেস্ট করছেন। এই যে ল্যাবে টেস্ট করছেন না, এই পর্যন্ত করলেই এনাফ। আপনি এখন কি করতে পারবেন, এই ট্যাবলেট বা ক্যাপসুলকে মার্কেটে ছাড়তে পারবেন, কারণ এখানে যে এপিআইটা আপনি ইউজ করছেন সেটা হচ্ছে ক্লাস 1-এর এপিআই। ধরেন আপনি ক্লাস 2-এর একটা এপিআই দিয়ে বা ক্লাস 2-এর একটা ড্রাগ দিয়ে আপনি হচ্ছে ট্যাবলেট বা ক্যাপসুল বানাইছেন। এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ হিউম্যান ট্রায়াল অবশ্যই লাগবে। কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ হিউম্যান ট্রায়াল না দিলেও হয়, এটা খুবই ডিফিকাল্ট। এই ক্ষেত্রে বায়োওয়েভার পাওয়া খুবই ডিফিকাল্ট, কিন্তু এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী করতে হয়, মানে ক্লাস 1 ছাড়া বাকি যে ক্লাসগুলো আছে না, এই ক্লাসগুলোতে মোটামুটি হিউম্যান ট্রায়াল দরকার হয়। এখন কথা হচ্ছে যে ক্লাস 2-এর একটা ড্রাগকে কেন আমার হিউম্যান ট্রায়াল দেওয়া লাগতেছে, কেন আমি বিক্রি করতে পারতেছি না ল্যাবে টেস্ট করার পরেও? কারণ ধরেন আপনি এক্সিপিয়েন্ট ইউজ করছেন, এক্সিপিয়েন্ট ইউজ করার পরে ক্লাস 2-এর একটা ড্রাগকে আপনি এমন একটা পর্যায়ে নিয়েছেন যে তার সলিবিলিটি এখন হাই। ধরেন আপনি ল্যাবে টেস্ট করছেন, খুব ভালো, এখন সেটা যখন হিউম্যান বডিতে আসলো, দেখা যাইতেছে এই ড্রাগটা খুব বেশি পরিমাণে সলিবল হচ্ছে। আপনি যতটুকু আশা করছিলেন তার থেকে বেশি পরিমাণ কি হচ্ছে, সলিবল বা ডিজলভ হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে টক্সিসিটি হওয়ার সম্ভাবনা আছে। অথবা আপনি ল্যাবে দেখছেন একরকম রিপোর্ট, বা এখন আপনি যখন হিউম্যান ট্রায়াল দিলেন তখন দেখা যাইতেছে যে সেই পরিমাণ ড্রাগ কী হইতেছে না, সলিউবল হচ্ছে না।
সো আপনার ল্যাবের টেস্টের উপর ডিপেন্ড করে কখনোই একটা রেগুলেটরি অথরিটি আপনাকে অ্যাপ্রুভাল দিবে না। এই কথাটা ক্লাস 2, 3, 4 তিনটার ক্ষেত্রেই সত্য। হ্যাঁ, আপনি দাবি করতেছেন ল্যাবে টেস্ট করে যে হ্যাঁ আমি এক্সিপিয়েন্ট ইউজ করছি, এখন আমার পারমিয়াবিলিটি হাই অথবা সলিবিলিটি হাই, কিন্তু ল্যাবের টেস্টের ভিত্তিতে অথরিটি কী করবে না, আপনাকে পারমিশন দিবে না। আপনার হিউম্যান ট্রায়াল দিয়ে দেখাইতে হবে যে না হ্যাঁ আমার পেশেন্টে থেরাপিউটিক লেভেলে পৌঁছাচ্ছে অথবা টক্সিসিটিও হচ্ছে না। থেরাপিউটিক লেভেলও দিতে পারতেছে, আবার টক্সিসিটিও হচ্ছে না, এটা আপনার দেখাইতে হবে ট্রায়ালের মাধ্যমে। সো ক্লাস 1-এর ক্ষেত্রে আমরা বলতে পারি বায়োএভার হচ্ছে ইজিলি অবটেইনড, পরেরটা ডিফিকাল্ট, হ্যাঁ পরেরটা পসিবল, ক্লাস 3-এরটা হচ্ছে পসিবল বাট কিছু কন্ডিশনস আছে, আর ক্লাস 4-এরটা কখনোই পসিবল না, আপনার হিউম্যান ট্রায়াল দিতেই হবে। আপনি ক্লাস 4 এপিআই ইউজ করছেন, আপনার হিউম্যান ট্রায়াল দিতেই হবে। বায়োএভারের অ্যাডভান্টেজ কি? ধরেন আপনি একটা ট্যাবলেট বানাইছেন খুব কষ্ট করে, ক্লাস 1, 2, 3 যেই ড্রাগই হোক না কেন, যে এপিআই হোক না কেন, আপনি বায়োএভার পাইছেন, অথরিটি আপনাকে পারমিশন দিয়ে দিছে যে ওকে হিউম্যান ট্রায়াল দরকার নেই, আপনার ল্যাবের পরীক্ষার উপর আমি বিশ্বাস করছি। সো এই ক্ষেত্রে আমাদের অ্যাডভান্টেজ কি? এই যে বায়োএভারটা আমরা পাইছি, তার অ্যাডভান্টেজ হচ্ছে দেখেন হিউম্যান ট্রায়াল দিতে কিন্তু প্রচুর খরচ হয়। আপনি একটা ড্রাগ বানাইছেন, বানানোর পরে ল্যাবে টেস্ট করছেন, ল্যাবে টেস্ট করার পরে আপনি আবার সেই ড্রাগটাকে কী করছেন, হিউম্যান ট্রায়াল দেওয়াইছেন, সেই ক্ষেত্রে প্রচুর খরচ। সো এই খরচটা আপনি কি করতে চাইবেন, যেমনি হোক যখন আপনি বাজারে ছাড়বেন সেই খরচটা আপনি উঠাইতে চাইবেন, সেই খরচটা আপনি কী করতে চাইবেন, যেমনি হোক উঠায় ফেলাইতে চাইবেন। তো সেই ক্ষেত্রে আপনার মেডিসিনের প্রাইস হবে অনেক বেশি। কিন্তু এদিকে আপনি যদি বায়োএভার পান, সেই ক্ষেত্রে আপনি মেডিসিনের প্রাইস কী করতে পারবেন, কমে দিতে পারবেন, টাইম সেভ হবে। আপনার হিউম্যান ট্রায়াল দিতে 5 বছরও লাগতে পারে টোটাল, হ্যাঁ। সো যদি এর 5 বছর না, যদি 1 বছরও লাগে, তো সেই ক্ষেত্রে আপনার টাইমটা লস হচ্ছে, কিন্তু বায়োএভার পেলে কিন্তু টাইমটা বাঁচতেছে। আবার রিডিউস কস্ট, হ্যাঁ আপনার ম্যানুফ্যাকচারিংয়ে কস্ট কিন্তু বেশি লাগতেছে যদি আপনি হিউম্যান ট্রায়াল দেন, হিউম্যান ট্রায়াল দিতে খরচ আছে না। সো আপনি যদি বায়োএভার পান তাহলে কস্ট কম, এবং কস্ট কম হওয়ার কারণে মেডিসিনের প্রাইস কম রাখতে পারতেছেন, এবং যেহেতু আমি হিউম্যান ট্রায়াল দিচ্ছি না তার কারণে আমার টাইমটা বাঁচতেছে। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে এই ক্লাসিফিকেশনের পারপাসটা কি, কেন আমরা এই ক্লাসিফিকেশন করছি, এবং এই ক্লাসিফিকেশনের আন্ডারে বিভিন্ন ড্রাগকে ইনক্লুড করছি। সো প্রথমেই আসে হচ্ছে ড্রাগ ডেভেলপমেন্ট। ধরেন একটা ড্রাগকে আমরা কি ট্যাবলেট হিসেবে বা ক্যাপসুল হিসেবে বানাতে পারবো নাকি পারবো না। ধরেন ক্লাস 4-এর একটা ড্রাগ, ক্লাস 4-এর একটা ড্রাগকে আমরা নর্মালি ট্যাবলেট বা ক্যাপসুল হিসেবে বানাইতে চাইবো না, কারণ তার পারমিয়াবিলিটি এবং সলিবিলিটি খুবই লো। আমরা তাকে চাইবো একটা ইনজেক্টিবল হিসেবে বানাইতে বা ইনজেকশন হিসেবে মানুষের শরীরে অ্যাডমিনিস্টার করতে। তো সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে বায়োইকুইভ্যালেন্স। ধরেন একটা ক্লাস 1-এর ড্রাগ, ক্লাস 1-এর ড্রাগ আমরা জানা সত্ত্বেও, ধরেন একটা ক্লাস 1-এর ড্রাগকে কি হিউম্যান ট্রায়াল দেওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই, কারণ তার পারমিয়াবিলিটিও হাই, তার সলিবিলিটিও হাই। কিন্তু আমরা যদি এইসব ক্লাস না বানাইতাম, এইসব ক্লাসে যদি আমরা ড্রাগ ইনক্লুড না করতাম, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হতো, সব ড্রাগকে হিউম্যান ট্রায়ালে দিতে হতো। সো এটা কী করতো, অনেক সময় নষ্ট করতো এবং টাকাও নষ্ট করতো। সো এই ক্ষেত্রে ধরেন ক্লাস 1-এর ড্রাগ আমি কী করলাম, বায়োএভার দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে টাকাও বাঁচতেছে, সময়ও বাঁচতেছে। আচ্ছা, সো 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফর্মুলেশন স্ট্র্যাটেজি। ধরেন একটা ড্রাগ হচ্ছে ক্লাস 2-এর, তার মানে আমি জানি যে তার সমস্যা হচ্ছে সলিবিলিটিতে। সলিবিলিটিতে যেহেতু সমস্যা, তাহলে আমার এমন এক্সিপিয়েন্ট দিতে হবে যে এক্সিপিয়েন্টটা তার সলিবিলিটিটা বাড়াবে। সো আমি যদি এইরকমভাবে একটা ড্রাগের ক্লাস জানি, তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পারবো যে আমার কী টাইপের এক্সিপিয়েন্ট ইউজ করতে হবে, এক্সিপিয়েন্ট ইউজ করে আমার কি ইমপ্রুভ করতে হবে, এটা আমি বুঝতে পারবো। সো ফর্মুলেশন স্ট্র্যাটেজি। সো এই 3টা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। ক্লাসিফিকেশন এই পর্যন্তই। প্রত্যেকটা ক্লাসের আন্ডারে কিন্তু অনেক ড্রাগস আছে, প্রত্যেকটা ক্লাসের আন্ডারে অনেক ড্রাগস আছে। সো আপনারা আশা করি এই ড্রাগসের নামগুলো পড়ে নেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।